এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা। আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমি আওয়ামী লীগের অবৈধ ভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি, আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুণকুমের বিরুদ্ধে যেমন আমি আন্দোলন করেছি। জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এবং তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে, এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি অপছন্দ করি। তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। আর এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে, এত বেশি ট্রাস্ট করে, এত বেশি আস্থাশীল হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। এই মুক্তিযুদ্ধ একটা সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে, আঘাত হানবে, এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না। আজকে দেখেন যে সংস্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয় পুরো জামাত ইসলামের সমর্থিত ছদ্মবেশী শিবিরের কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদেরকে প্রত্যেকটা জেলায় জেলায় ইভেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি পর্যন্ত ছদ্মবেশী শিবিরের সদস্য এবং উনি জামাত করে। ওপেন জামাত ইসলামের লোকেরা বলে বেড়ায় যে আমাদের ডিসি তো জামাত ইসলাম করে, আমাদের সংগঠন করে। তাহলে আপনি বলেন যে এইভাবে যদি প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি এবং তাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই আপনার শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার শিক্ষকরাই হয়, এইভাবে যদি তারা এই সরকার প্রমোট করে রিক্রুট করে তাহলে সামনে নির্বাচনকে আমরা আস্থাশীলতার জায়গায় নিয়ে যাব কিভাবে, এটাও কিন্তু ভাববার বিষয় আছে। এক অপশাসক এক খুনিকে সরাতে যে আর এক খুনিকে পুনর্বাসন আমরা কিন্তু করব না, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করবে না। তো এই জন্য এই সরকারের বিন্দুমাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে, বিশ্বাস করে, সম্মান করে, আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি। অর্থাৎ নাড়াঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু লেভেল রেখে এদের চিন্তা করা দরকার যে এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয়। জি, আপনাকে শুনতে পাচ্ছি, একটু ক্যামেরাটা যদিও নড়ে গেছে, কিন্তু হ্যাঁ একদম ঠিক আছে। এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয়। এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আরেকটা কথা বলি, এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে। এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের ক্ষমতায়নটা দীর্ঘায়িত করব, এটাও কিন্তু অশুভ লক্ষণ হবে, অশুভ ইঙ্গিত হবে। এবং যে আগস্টের চেতনা অভ্যুত্থান এবং 15 বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্পিরিটটা সেটা কিন্তু ব্যাহত হবে। এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে, আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষ মেনে নিচ্ছে দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে, একটু সময় দিই। আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর গোটা বাংলাদেশে, সেখান থেকে ধরেন মানুষ নাভিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই, শৃঙ্খলা নাই, প্রশাসন নীরব হয়ে বসে আছে, কোনো কার্যকারিতা নাই, টেবিল চেয়ার আছে, পোস্ট আছে, বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই। কারণ প্রশাসনে এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্ব এবং কর্তব্য বোধটাও কিন্তু তারা ভুলে গেছে। এমত অবস্থা ইনারা যদি মনে করেন দল গঠন করব, ক্ষমতায় বসে থাকবো, থেকে একটা পাতানো নির্বাচন দিব, বাংলাদেশের মানুষ কখনোই কোনো এই অবৈধ এবং এই টাইপের মানসিকতা সম্পন্ন সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি, সমর্থন দেয়নি, মানবে না, মানতে পারে না। এটাই হচ্ছে নির্বাচনের সংখ্যা কেন করছেন? যেভাবে ডিসি এবং শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জেলায় জেলায় জামাত ইসলামকে যেভাবে প্রশাসনিকভাবে যে দৌরাত্ম্যটা আমি উপলব্ধি করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্রত্যক্ষভাবে অবলোকন করছি, এতে আমার সন্দেহ হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এরা যদি সংগঠন তৈরি করে তাহলে ক্ষমতায় থেকে সংগঠন তৈরি করলে তাদের অধীনে কি পাতানো নির্বাচন ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য সার্বজনীন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি? থাকে তো না। আমরা তো ক্ষমতার বাইরে, আমরা আগেও বলেছি যে আমরা নিজেরাও ক্ষমতা থেকে নির্বাচন দিতে চাই না। আর
কেউ ক্ষমতা থেকে নির্বাচন দেখ, এটা আমরা চাই না। একটা পাকা উত্তর টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে একটা নিরপেক্ষ বিষয়ে, নিরপেক্ষ প্রশাসনের নেতৃত্বেই, নিরপেক্ষ সরকারের নেতৃত্বেই প্রতি 5 বছর অন্তর অন্তর বাংলাদেশের নির্বাচনটা সম্পন্ন হয়। তাতে মানুষের আস্থা বৃদ্ধি পাবে। নিরপেক্ষ ফরম্যাটটা কি হবে সেটা সকল রাজনৈতিক সংগঠন, দেশের সুশীল সমাজ, বিজ্ঞ ব্যক্তি, আইনজ্ঞরা বসে সেটা একটা রূপরেখা বাইর করতে হবে, যেটা সবচেয়ে আধুনিক হয়, টেকসই হয়, 100 বছর অন্তত সেইটার প্রতি আস্থাশীল হতে হয়। মানুষ সেই ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে তাদের স্বকীয়তার স্বাধীনতা, তাদের কাজ করার সার্বভৌমত্ব থাকতে হবে। শুধু পোস্টার মারেন, দড়িতেরা ইয়েতে মাইকিং করলেন এতটা থেকে এতটা ভোট আর এই কয়টা হর্ন, এর বাইরে বাংলাদেশের নির্বাচন কমিশনের কোনো কাজ আছে বলে আমি মনে করি না। আর একটা তফসিল ঘোষণা করা, দিন তারিখ দেওয়া, বাছাই হচ্ছে নমিনেশন, বৈধ না অবৈধ, এই রুটিন ওয়ার্কের বাইরে নাই। এইরকম নির্বাচন কমিশন আমরা বাংলাদেশ আর চাই না। কারণ এই নির্বাচন কমিশনে যে সরকার থাকবে সেই সরকারই তো বিতর্কিত হবে। তো বারবার কি বাপের সম্পত্তি দখল তো না, যে বাপের বন্দুক নিয়ে জীবন বাজি খেলে খেলে বারবার শুধু রাষ্ট্রের ভোটের অধিকার আমাকে হরণকৃত ব্যক্তির হাত থেকে উদ্ধার করতে হবে। এটা বাবার সম্পত্তি না, এটা তো নিষ্পত্তি হওয়া উচিত। আজকে স্বাধীনতা কত বছর হয়ে গেল, কিন্তু কেন মানুষ ভোটের অধিকার পেল না? কেন সার্বজনীন নির্বাচন পেল না? কেন আস্থা নির্বাচন কমিশন আজ পর্যন্ত হলো না? এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকে নিজেরা যদি করি, উত্তরটা সবার মুখে একই উত্তর হবে, যে সেই ব্যবস্থায় তড়িৎ গতিতে করে এবং সেইভাবে নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নিয়েই ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখার যে সুযোগটা পেয়েছে সেটা সদ্ব্যবহার করুন। আপনারা কি জানেন এই বিষয়ে আপনাদের সাথে কোনো রকম আলোচনা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা এই সরকারের অধীনে হবে বা এই সরকার নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে? আপনাদের সাথে কোনো আলোচনা বা কোনো কথাবার্তা? আমার জানা মতে এই ধরনের কোনো আলোচনা আমার চোখে পড়েনি। আমি তো আলোচনা অংশগ্রহণ করবো না, কারণ আমার দলে আমার অবস্থান যে জায়গায় সেখানে আমার অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এগুলো এই বর্তমান সরকারের কথার কথা, এগুলো মুখের বুলি। এর ওর রাগের প্রতিফলন, এর ওর রেশের প্রতিফলন। তাহলে কি হলো? প্রকৃত হত্যাকারী বিচার কি পাবে? প্রকৃত সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা কি সিন্ডিকেট ভাঙার কোন প্রকার উদ্যোগে সরকার নিয়েছে? এবং এই সরকার যে ব্যবসায়িক দুর্নীতি বিভিন্ন ভাবে হয়েছে, কোন প্রকার ভূমিকায় তারা রাখতে সক্ষম হয়নি। এই কারণে এবং এদের কোনো সক্ষম যে হবে কোনো পরিকল্পনাও নাই, যার কারণে সিন্ডিকেট ব্যবসায়ীরা খারাপ নাই, তারা সিন্ডিকেট ব্যবসা করেই যাচ্ছে। দ্রব্যমূল্য তারা ঊর্ধ্বগতি আরো ঊর্ধ্বগতি হবে, নিম্নগতি হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং সামাজিক অবক্ষয়, চুরি, ডাকাতি, ছিনতাই ব্যাপক হারে বেড়ে গেছে এবং এইটার ভিতরে প্রত্যেকটা মানুষ, সর্বস্তরের মানুষ, নিম্ন থেকে মধ্যবিত্ত, প্রত্যেকে কিন্তু সাফার হচ্ছে। এই বিষয়গুলো সরকারের চিন্তা চেতনার ভিতরে কিছুই কিন্তু নাই। ওনারা কি করবেন? দল গঠন করবেন না সংস্কার করবেন না কি করবেন? হঠাৎ এক একটা বক্তব্য। 24 ঘন্টা কিভাবে পার করছে এই তথ্য জনগণের সামনে নাই। মন্ত্রণালয়ে তো অনেককে যে হয়তো কেউ পাই না, যেটা শুনি। তো যাই হোক, তাহলে কি কাজ নিয়ে ব্যস্ত? তাদের কমিটমেন্ট আছে দেশের মানুষের কাছে যে ভোটের অধিকার সার্বজনীন ভাবে, বিশ্বাসযোগ্য ভাবে ফেরত দেওয়ার কমিটমেন্ট আছে, সেটা আমরা ফেরত চাই। প্রকৃত হত্যাকারীর আমরা বিচার চাই। প্রকৃত সিন্ডিকেট ব্যবসা তারা 15 বছর করেছে, স্পেসিফিক, সুনির্দিষ্ট। আপনাদের দিকে যে অভিযোগটা ওঠে, মানে এখন আপনারা বলছেন যে জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী, তারা স্বাধীনতা বিরোধী, রক কাটা দল, এরকম অনেক কথা আপনাদের কাছ থেকে আসে। এদের সাথে আপনাদের দীর্ঘদিনের জোট ছিল, একসাথে ক্ষমতায় গেছেন, তাদের মন্ত্রিত্ব দিয়েছেন। এই অভিযোগগুলো আপনারা কিভাবে দেখবেন? মানে যখন দরকার তখন আপনারা নিয়েছেন, এখন আপনাদের সাথে এরকম বিভক্তি, দ্বন্দ্বের জায়গা। এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা যখন যার সাথে জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট করেছি, জোটের সাথে কোনো প্রতারণা আমরা করিনি। জোট করেছি, আমরা দেখেছি যে অমুক জায়গায় অমুক সিটে আমরা 450 ভোটে হারি, সেখানে জামাতের ভোট হয়তো আমার চেয়ে বেশি, আমরা সেই সিট তাদেরকে ছেড়েছি। আবার কোথাও দেখেছি আমি 200 ভোটে হারি, জামাতের 150 ভোট, সেখানে আমরা আমাদের প্রার্থী দিয়েছি। আমাদের যে সমীকরণ করে, পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে ওই ভোটের যে হিসাব নিকাশ, সেই ভোটের জোট তাদের সাথে আমাদের হয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের সাথে কখনোই কোনো জোট হয় নাই। জামাত তারা তাদের মতো দাঁড়িপাল্লা নিয়ে ভোট করেছে, আমরা ধানের শীষ নিয়ে ভোট করেছি, আওয়ামী লীগ নৌকা মার্কা প্রতীক নিয়ে ভোট করেছে। বাংলাদেশের 2টো সিট, একমাত্র অলি আহমেদের সিট চট্টগ্রামের আর চাঁপাইনবাবগঞ্জের 17 আসন, এখানে জামাতের সাথে কোনো জোটভুক্ত নির্বাচন অদ্যাবধি হয় নাই। তাহলে আমার স্ট্যান্ড ছাত্র জীবন থেকে যেটা আছে, আমি যতদিন বেঁচে থাকবো আমার স্ট্যান্ড সেটাই থাকবে। আমার দল কেন্দ্র তাদের সাথে নির্বাচনী ঐক্য করেছে, নির্বাচনী ঐক্য মাফিক তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, প্রতারণা করেনি কি জোটে বিজয়ের পর তাদের সাথে মুনাফিকি করেনি। কারণ আমার দল সহজ সরল ভাবে যে বিশ্বাসটা করেছে, আস্থাটা ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু জামাত ইসলাম যে ভয়াবহ খেলটা খেলছে, আর এই উপদেষ্টা মন্ডলের 2-1 সদস্য যারা জাহানারা ইমামের ঘাড়ে হাত দিয়ে ঘাদানি করেছে, আবার যারা -2 করে 111 নিয়ে এসে
টেলিভিশনের টক শো বড় বড় বক্তৃতা শুনেছি আমি। আবার সেই ব্যক্তি যখন বিরোধী দলের উপরে এই সরকার নির্যাতন করেছে, অবৈধ নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, সেইটারও নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আবার এখন বলছে তাদের ক্ষমতায় আসার ক্ষেত্রে বিএনপির চেয়ে জামাত ইসলাম নাকি তাদেরকে বেশি সাহায্য করেছে। এই জন্য তারা এখন আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদের স্টাডি কোথায়, রিসার্চ কোথায়, গবেষণা কোথায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষককে আমার দলের গবেষণা রিসার্চ আমি তার কাছে কি ফেলোশিপ নিচ্ছি নাকি, যে তার কাছে আমার উপস্থাপন করতে হবে, না তার কাছে আমি পিএইচডি এমফিল করছি? এটা তার বোধগম্য থাকা উচিত যে বাংলাদেশের একটা জনপ্রিয় বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে এই ধরনের মন্তব্য করার আগে অন্ততপক্ষে কিছু চিন্তা ভাব। মানুষ সন্দেহ পোষণ করছে এবং যে সন্দেহটা প্রমাণ সাপেক্ষ। আরুর সাথে সাক্ষাৎ নেয়, জামাত ইসলামের আমিরের সাথে এত সাক্ষাৎ কিসের? এই উপদেষ্টা মন্ডলীর আর প্রশাসনের লোকজনের, এটাই তো আমি বুঝতে পারলাম না যে কিসের, এটা কিসের আলামত? আলামতটা কিসের? বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার বুকে লাল সবুজের পতাকা, এবং যে আমরা যুদ্ধ করে 9 মাসের ব্যবধানে একটা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, একটা বৃদ্ধা মা তার সন্তানকে উৎসর্গ করেছে মুক্তিযুদ্ধে, যে বাবা যা স্বাধীনতা আন, আমি তোকে চাই না, আমি স্বাধীনতাকে চাই। আজকে তাদের আত্মায় কষ্ট দিয়ে আজকে দল গঠনের নাম করে, আজকে সংস্কারের নাম করে একটা বিশেষ দলকে বারবার সাক্ষাৎ, বারবার তাদের সপক্ষে কথাবার্তা বলা এবং কয়েকটি মন্ত্রণালয় ছাড় দেওয়া, এই সমস্ত আমরা তো বরদাস্ত করবোই না। মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্মরাও কেউ কিন্তু এটা বরদাস্ত করবে না। এটা সরকারকে আমি একটা মেসেজ দিলাম। সরকার যখন মানে আপনারা আসলে জোট করে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, তখন কি তাদের আত্মা কষ্ট পায়নি? কাদের কষ্ট পায়নি? আমি যে কথা বলছিলেন, স্পষ্ট করে বললাম যে নির্বাচনী জোট যেটা করেছি, জোট মাফিক আমার দল তাদেরকে জোটের সিট দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে অংশ হিসেবে। কিন্তু আমার চাঁপাইনবাবগঞ্জে দেখেন, আমি তো দলের অনেক নীতি নির্ধারক কোনো ব্যক্তি নয়, কিন্তু আমার চাঁপাইনবাবগঞ্জে জোট হয়নি। তারা তাদের মতো ভোট করেছে, আমি আমার মতো ভোট করেছি। আমার স্পষ্ট মতামতটা, চেতনাটা আজকে আমি খুবই গর্ববোধ করছি যে আমি যে জিনিসটা নিয়ে আমার দলের ভিতরে ঝগড়া করেছি, তর্ক করেছি ইন্টারনালি, এবং দাঁড়ে দাঁড়িয়ে করেছি যে এর সাথে চলবে না, আজকে ওপেনলি বিষয়টা আমার দল যে জিনিসটা নিয়ে এখন ওপেন বক্তৃতা দিচ্ছে যে এই দল জামাত ইসলাম সম্পর্কে, এবং জামাত ইসলামের আমির যে কথাগুলো বলছে বিএনপিকে টেনে টেনে, এতে আমি আমার নিজের আত্মার শান্তি পাচ্ছি। আমি যে আজকে আমি যে জিনিসটা 30 বছর থেকে যুদ্ধ করে আসতেছি, আজকে সেই যুদ্ধটা কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছে।